হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন নাম্বার 1 সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের যে প্রশ্নপত্রটি রয়েছে এই প্রশ্নপত্রটি আলোচনা করব। তার আগে আমরা সিলেবাসটা একটু দেখে নেই। আঞ্চলিক শক্তির উত্থান, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতা, এই দুটো অধ্যায় থাকবে। এই দুটো অধ্যায় থেকে তোমাদের এবারের পরীক্ষা হবে 30 নাম্বারের। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। একের দাগে দেখো বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. মোগল সম্রাট ফারুকশিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। উত্তর হবে অপশন এ 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 2-এর দাগ অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেছিলেন। সঠিক উত্তরটি হবে অপশন সি লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেন। ঠিক আছে। পরের প্রশ্ন 3-এর দাগ সলবাইয়ের চুক্তি হয়েছিল। সঠিক উত্তরটি হবে অপশন সি 1782 সালে। 1782 সালে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। চলো পরের প্রশ্ন। এরপর দেখো পরের প্রশ্ন 4-এর দাগ ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন। সঠিক উত্তরটি হবে অপশন বি সম্রাট দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন 5-এর দাগ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। সঠিক উত্তরটি হবে অপশন বি 1800 সালে। পরের প্রশ্ন 6-এর দাগ এশিয়াটিক সোসাইটি কলকাতা প্রতিষ্ঠা করেছিলেন। এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক উত্তরটি হবে অপশন বি উইলিয়াম জোন্স। এরপর দেখো পরের প্রশ্ন 2-এর দাগ ঠিক না ভুল লেখো। 1-এর দাগ 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নিজাম পদ দেওয়া হয়। এই উত্তরটা ভুল জন্য আমি ক্রস চিহ্ন দিচ্ছি। তার কারণ 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। পরের প্রশ্ন 2-এর দাগ মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। এটি সত্যি, যার জন্য আমি রাইট চিহ্ন দিলাম। পরের প্রশ্ন 3-এর দাগ লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেছিলেন। এটিও মিথ্যা হবে, তার কারণ এটি চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। মনে থাকবে। চলো পরের প্রশ্ন 4-এর দাগ 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করেন। এটিও মিথ্যা হবে, তার কারণ এটি চালু হয়েছিল 1790 খ্রিস্টাব্দে। পারলে তোমরা খাতায় একটু নোট ডাউন করো। এটি চালু হয়েছিল 1790 সালে। ঠিক আছে। চলো পরের প্রশ্ন 3-এর দাগ দেখো পরের প্রশ্ন 3-এর দাগ নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন। একে বলেছে পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো। উত্তর 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মীর জাফর। নতুন নবাব ইংরেজ কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার দেন। 2. 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা। 3. সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ লাভ করে। 4. কোম্পানির বড়, মাঝারি ও ছোট কর্মচারীরা প্রত্যেককেই কম বেশি পারিতোষিক লাভ করে। পরের পয়েন্ট 5-এর দাগ সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ নবাবের কাছ থেকে ইংরেজরা লাভ করে। এইভাবে নানা অজুহাতে ইংরেজরা নবাবের কাছ থেকে অর্থ আদায় করে রাজকোষ শূন্য করে দেয়। একেই পলাশির লুণ্ঠন বলা হয়। পরের প্রশ্ন 2-এর দাগ দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। উত্তর 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থা একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে 2 জন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব। অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থার নাম হলো দ্বৈত শাসন ব্যবস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। চলো পরের প্রশ্ন। এরপর দেখো পরের প্রশ্ন 3-এর দাগ 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কী বলা হয়েছিল। উত্তর রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ রাজের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রথম পদক্ষেপ ছিল এই আইন।
ভারত ও ইংল্যান্ড ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ মজবুত করার জন্য ব্রিটিশ সরকার এই আইন পাশ করে। এই আইনের দুটি ধাপ ছিল, একটি ইংল্যান্ড কোম্পানির কেন্দ্র সংগঠন সম্পর্কে আর অন্যটি ছিল ভারত শাসন সম্পর্কে। এই দ্বিতীয়টি ছিল বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো 4 দাগ, পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? উত্তর, পিটের ভারত শাসন আইনে একথা ঘোষণা করা হলো যে রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তার নীতি ইংল্যান্ডের জাতীয় মর্যাদা ও নীতির পরিপন্থী। পিটের ভারত শাসন আইন 1848 খ্রিস্টাব্দের পর্যন্ত বহাল ছিল। এই আইনের মাধ্যমে ভারতীয় সাম্রাজ্য সম্পর্কে কোম্পানির সার্বভৌমত্ব ক্ষমতা বিলুপ্ত করে ব্রিটিশ পার্লামেন্টের হাতে প্রদত্ত করা হয়। কথাটা হবে, হ্যাঁ। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3 নাম্বার করে থাকবে। 1 নাম্বার দেওয়া আছে দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। উত্তর, দেওয়ানি লাভের গুরুত্ব 1 নাম্বার পয়েন্ট করবে কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। 2 নাম্বার পয়েন্ট করবে নবাবের ক্ষমতা হ্রাস। তোমরা প্রত্যেকটাই খুব সুন্দর করে খাতায় নোট ডাউন করে রাখো, আর পারলে স্ক্রিনশট করে রাখো। পরের পয়েন্ট 3 নাম্বার দ্বৈত শাসনের সূচনা। 4 নাম্বার পয়েন্ট অর্থনৈতিক গুরুত্ব। 5 নাম্বার পয়েন্ট নেবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রসার। এই পর্যন্ত লিখে রাখবে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমি আর পড়ে শোনাচ্ছি না, পড়লে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2 দাগ, সত্যবিলোপ নীতির প্রয়োগে কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা নিয়েছিল? দেখো উত্তর এখান থেকে লিখবে 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। তার উদ্দেশ্য লিখবে, শর্তাবলী লিখবে 1, 2, 3, 3টা শর্তাবলী রয়েছে। তারপর লিখবে চুক্তিবদ্ধ রাজ্য জয়। ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কোলবা, সাতরা, ভগত, সম্বলপুর, নাগপুর ইত্যাদি রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3 দাগ, টিকা লেখো মেকলে মিনিটস। উত্তর, মেকলে মিনিটস। টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবে। পরের প্রশ্ন 4 দাগ, ঔপনিবেশিক প্রশাসনে গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? তোমরা এখান থেকে শুরু করবে উত্তরটা, আমি আর বলছি না, বললে ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। তারপর ঔপনিবেশিক শিক্ষানীতির দুটি জরুরি দিক, এই একটা দিক, এই দুটো দিক লিখে দেবে। এরপর দেখো 5 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রশ্ন। 5 করে থাকবে, দুটো দিতে বলছে। 1 দাগে বলছে অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলোর উত্থানের পিছনে মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনের যুক্তি দাও। উত্তর, অষ্টাদশ শতকে ভারতের অনেকগুলি আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল, তবে এই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে 3টি শক্তি ছিল প্রধান: বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা। তারপর দেখো পয়েন্ট করবে আঞ্চলিক শক্তিগুলির উত্থানের কারণ। 1 নম্বর পয়েন্ট, মুঘল সম্রাটদের সামরিক দুর্বলতা। পরে 2 নম্বর পয়েন্ট করবে জায়গিরদারি সংকট। 3 নম্বর পয়েন্ট করবে কৃষক বিদ্রোহ। এরপর 4 নম্বর পয়েন্ট করবে বৈদেশিক আক্রমণ। তারপর শেষে লিখবে আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। এতটুকু লিখে দেবে, ঠিক আছে? আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা ভালো করে পড়বে আর নোট ডাউন করে রাখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্য সপক্ষে যুক্তি দাও। দেখো এখান থেকে লেখা শুরু করবে উত্তর। 1 নম্বর পয়েন্ট করবে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি। 2 নম্বর পয়েন্ট করবে কোম্পানির দেওয়ানি লাভ। 3 নম্বর পয়েন্ট করবে বাংলার কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। 4 নম্বর পয়েন্ট করবে ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। এই পর্যন্ত তোমরা লিখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3 দাগের প্রশ্ন, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি লেখো।
এখান থেকে শুরু করবে উত্তর, তারপর পয়েন্ট করে লিখবে উদারবাদী শাসক লর্ড বেন্টিংয়ের বৈষম্যের অবসান ঘটিয়ে ভারতীয়দের উচ্চ পদে সরকারি পদ যেমন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি নানা পদে নিয়োগ করেন। 2 নম্বর পয়েন্ট করে লিখবে। তারপর 3 নম্বর পয়েন্ট লিখবে, তারপর লিখবে বিচার সংস্কার। বিচার সংস্কার 1 নম্বর পয়েন্ট, এই পার্টটা এখন হবে না। পরের পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, তারপরে অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক কী কী সংস্কার করেছে 1, 2 এরকম করে নাম্বার দিয়ে দিয়ে করবে। তারপর সমাজ সংস্কার করবে, তারপর শিক্ষা সংস্কার করবে। এই পর্যন্ত খুব ভালো করে লিখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। এর পরের দেখো 4 দাগের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। তোমরা এখান থেকে উত্তরটা শুরু করবে, তারপর লিখবে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, পয়েন্ট করবে। পরের পয়েন্ট করবে কর্মচারীদের বেতন বৃদ্ধি, তারপর পয়েন্ট করবে ইউরোপীয়দের নিয়োগ। শেষে পয়েন্ট করবে পুলিশি ব্যবস্থার সংস্করণ। এই পর্যন্ত খুব সুন্দর করে লিখবে। তাহলে আজ রইল এই পর্যন্তই। আমি আজ 261 পেজের যে প্রথম সেট নাম্বার আছে এটা করিয়ে দিলাম। এর পরের দিন আমি সেট 2 করিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।